নমস্কার দর্শক বন্ধুরা, আবারও আমরা হাজির হয়ে গেছি আরো একটা বিশেষ টক শো নিয়ে। আজকের এই বিশেষ টক শোর যে বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়ের রোগ ও তার প্রতিকার। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে এবং এই সময় নানার রোগের উপদ্রব কিন্তু দেখা যায় এবং 8 থেকে 80 প্রত্যেকেই সেই ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর ইন্দ্রজিৎ পাল এবং ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডকে। সবাইকে নমস্কার। ডাক্তারবাবুর সঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং এই সময় অর্থাৎ শীতকালে বিশেষ করে ঠান্ডার মধ্যে কি কি রোগ হয় এবং তাদের কি প্রতিকার রয়েছে, কি উপসর্গই বা রয়েছে, সবকিছুই জানার চেষ্টা করব ডাক্তারবাবুর কাছ থেকে। ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছে যাব এবং যেটা জানার চেষ্টা করব, ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে, শীতের আমেজ আমরা উপভোগ করছি। অনেকের শীতে পছন্দ নয়, অনেকের কষ্টও হচ্ছে শীতে। তো এই যে শীতকাল, এই শীতকালে যদি বলি যে কি কি রোগের দেখা যায়, রোগ দেখা যায় কি কি এই সময়ে? তারপর বলুন। দর্শক বন্ধুরা, আমরা যেটা বলছিলাম একটু আগে যে ডক্টর ইন্দ্রজিৎ পাল আমাদের সঙ্গে রয়েছেন। শীতকালে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গেছে এবং এই তাপমাত্রা নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে আমরা আনন্দ উপভোগ করছি, অনেকে হয়তো পিকনিক করছি, কিন্তু তার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ডাক্তারবাবুর কাছে চলে যাব এবং ডাক্তারবাবুর কাছে জানার চেষ্টা করবো যে এই সময়ে কি কি রোগের উপদ্রব দেখা দেয়। নমস্কার। অ্যাকচুয়ালি সব সিজনই রোগসুখ হয় এবং সমস্ত রোগের যে কারণগুলি সেগুলি হতে পারে কিছুটা আমাদের পরিবেশগত কারণ এবং কিছুটা বিভিন্ন ধরনের জীবাণু ঘটিত, ভাইরাস ঘটিত, এই সব কারণে আমাদের রোগসুখ হয়। এবং রোগসুখ সারা বছর যেভাবে যেমন হয়, সমস্ত রোগ জীবাণু আমাদের চারপাশেই থাকে। শীতকালে একটু কিছু কিছু বেশি হয়। তার কারণ আচ্ছা, আমাদের চারপাশে যে অ্যাটমসফিয়ার, যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশের যে টেম্পারেচার, বায়ুমণ্ডলের টেম্পারেচার কম থাকে, বাতাসের আর্দ্রতা থাকে এবং তার জন্য কিছু কিছু জীবাণু, ভাইরাস, এইগুলি তাদের বংশবৃদ্ধি করতে এরা খুব একটা সুন্দর পরিবেশ পায়। তার জন্য ওই ভাইরাসগুলি মানুষের কাছাকাছি বেশি আসে এবং ওই ভাইরাসজনিত কিছু কিছু রোগ, যেমন ভাইরাস থেকে হয় আমাদের ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশি, জ্বর। এবং যাদের আগে থেকে কিছু কিছু রোগ থাকে, হাঁপানি বা আমরা যেটা শ্বাসকষ্টজনিত সিওপিডি বলি, বা যাদের ডায়াবেটিস, হার্টের রোগ বেশি থাকে, এইসব রোগগুলি কখনো কখনো একটু বেশি হতে পারে শীতকালীন রোগের মধ্যে এইগুলি। আর যেহেতু আমাদের সূর্যের আলো কম লাগে, তার জন্য আমরা বেশি ঘরবন্দি থাকি, আমাদের একটু অলস জীবনযাপন হয়, তার জন্য একটু ওয়েট বাড়ার সম্ভাবনা থাকে। এবং কিছু কিছু জীবাণু, আমরা যেহেতু দরজা জানালা বন্ধ থাকে, সে ভাইরাসগুলির তুলনামূলক ভাইরাসের বৃদ্ধির সংখ্যা বেশি হয়, যার ফলে রোগগুলি যদি একজনকে আক্রমণ করে, আমরা যেহেতু কাছাকাছি থাকি, একজনের থেকে আরেকজনের এই রোগগুলি ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে। শীতকালের মধ্যে এই রোগগুলি তুলনামূলক বেশি হয়। এবং সে খাদ্যের ব্যাপারেও অনেক সময় কি যদি কোনো সেই খাদ্যগুলির মধ্যে যদি খাদ্যের মাধ্যমে অনেক ভাইরাস আমাদের শরীরে ছড়ায়। এবং যেহেতু আমরা ঠান্ডার খুব গরম কাপড় চাপড় পরে থাকি, তার জন্য স্কিন ড্রাই হয়। স্কিন ড্রাই হওয়ার জন্য কিছু কিছু স্কিনের রোগও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক হচ্ছে ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এবং সর্দি কাশি। কখনো কখনো অ্যাজমা যাদের আছে, সেই অ্যাজমা নতুন করেও হতে পারে বেশি। আবার যাদের আগের পুরনো অ্যাজমা, তার তুলনামূলকভাবে তার অ্যাজমার অ্যাটাক হতে পারে বেশি। এবং যাদের সিওপিডি, শ্বাসকষ্টজনিত আছে, ওদের সেই শ্বাসকষ্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তারবাবু, আমরা যদি এই যে শীতের সময় যে রোগ, সেটার যদি একটু প্রকারভেদ যদি করি, অর্থাৎ যদি বয়সের দিক থেকে যদি আমরা যাই, তাহলে শিশুদের কথাই যদি প্রথম ধরি আমরা, যে শিশুদের কি কি রোগ হতে পারে এই সময়ে? আমি একটা কথা বলেছিলাম, সমস্ত জীবাণু বা ভাইরাস বলি আমরা, বা প্রোটোজোয়া বা অন্যান্য যে রিকেটশিয়া যে জীবাণুগুলি মানুষের রোগগ্রস্ত হয়, সেই রোগ জীবাণুগুলি আমাদের পাশেই থাকে। আর যেহেতু সেই রোগ জীবাণুগুলি আমাদের শরীরে থাকে, পাশে থাকে, এবং আমাদের শরীরের ভিতরে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় দিনে 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 দিনে। যেহেতু শিশুদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, কাজে তুলনামূলকভাবে যে কোনো ভাইরাস ঘটিত যখন তারা এক্সপোজড হয় কোনো ভাইরাসের কাছাকাছি, এবং ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, সেই ভাইরাসগুলি যদি তাদের শরীরে ঢুকে, তারা সহজে আক্রান্ত হয় জ্বরে, ভাইরাস ঘটিত রোগে। যেমন
তাদের হাঁচি কাশি হতে পারে, সেই তাদের জ্বর হতে পারে, তাদের কাশি হতে পারে, এবং সেটা যদি খুব মারাত্মক নিয়ম অনুযায়ী 1 থেকে 3-4 দিনের মধ্যে তার একটা 1-3-4 দিনের মধ্যে তার শরীরের ভিতরে জীবাণুগুলি ঢুকলে পরে 5-7 দিনের মধ্যে তার রোগের প্রকাশগুলি হয়। তারপর আস্তে আস্তে প্রকোপগুলি দিনে দিনে কমতেও পারে, কখনো কোনো যদি না কমে তা সেটা আস্তে আস্তে আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে প্রথমে এটা মানে আমাদের মুখে বা নাকের মধ্যে দিয়ে শ্বাসনালীতে যাবে, তারপর ফুসফুসে যাবে। কখনো কখনো সেটা অটোমেটিক ভালো হতে পারে যদি এটা ভাইরাস ঘটিত কারণে হয়। কখনো কখনো সেই রোগের প্রকোপ যদি বেশি হয়, ভাইরাস থেকে নিউমোনিয়া হতে পারে, আবার ভাইরাসের সঙ্গে ব্যাকটেরিয়া যোগ হয়ে বাচ্চাদের শ্বাসকষ্ট বাড়তে পারে, অনেক সময় হতে পারে নিউমোনিয়া। কখনো কখনো এটা একটু খারাপের দিকে যেতে পারে। আদারওয়াইজ সেই ভাইরাস ঘটিত রোগ যদি হয়, প্রথম কয়েকদিনের মধ্যে রোগ অটোমেটিক সেটা সম্ভাবনা ভালো যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কাজে শিশুদের বেশি হয় ভাইরাস ঘটিত সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা টাইপের যে ফ্লু, এবং কিছু মানে ভাইরাস ঘটিত কারণে অনেক সময় ডায়রিয়া, ডিসেন্ট্রি হতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে বেশি। এইগুলি শীতকালীন সমস্যার মধ্যে বেশি হয়। আর হচ্ছে স্কিন ডিজিজ, এগুলি তুলনামূলকভাবে একটু বেশি হয় শিশুদের মধ্যে, এবং বয়স্কদের মধ্যে এটা হওয়ার চান্স বেশি থাকে। কারণ বয়স্কদেরও একটু তাদের প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যায়। শিশু এবং বয়স্কদের প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার জন্য তারা রোগ যখন জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকে, সেই ভাইরাস বা রোগ জীবাণু ভাইরাসের বিরুদ্ধে তাদের শরীরে যথেষ্ট পরিমাণে যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলে সেখানে ভাইরাস জয়ী হয়, রোগে আক্রমণ বেশি করে, তারা সেখানে রোগগ্রস্ত তারা বেশি হয়। একদম। আপনি ইনফ্লুয়েঞ্জার কথা বললেন, এই যে ইনফ্লুয়েঞ্জা রোগটা, এই ইনফ্লুয়েঞ্জা রোগটা শিশুদের মধ্যে কি হয়, তার উপসর্গই বা কি থাকে? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। বিভিন্ন টাইপের ভাইরাস আছে। আমরা কদিন আগে আমরা বিশ্ব দেখেছি করোনা ভাইরাস, এটা একটা ভাইরাস ঘটিত ছিল। এরা ভাইরাস হতে পারে আরএনএ বা ডিএনএ ভাইরাস, অনেক বিভিন্ন ধরনের ভাইরাস আছে। যদি সেই ভাইরাস আক্রমণ করে, প্রথম 2-1 দিনের মধ্যে রোগীর মধ্যে একটু হাঁচি হবে, সর্দি হতে পারে, নাক দিয়ে কিছু শ্লেষা, যেটা নাকি একটা আমরা বলি মিউকাস। কারণ যখনই ভাইরাস আমাদের শ্বাসনালীতে যায়, তখন আমাদের শ্বাসনালীর যে গ্রন্থিগুলি আছে, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলি চেষ্টা করে সেই রোগ জীবাণুগুলিকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য, যার জন্য তাদের বেশি পরিমাণে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডগুলি মিউকাস সিক্রেট করে, এবং মিউকাসের সঙ্গে সঙ্গে জীবাণুগুলি বেড়ে যাওয়ার চেষ্টা করে। প্রথম সর্দি হবে, তারপরে তাদের সেখান থেকে সর্দি যদি আস্তে আস্তে যদি ভালো না হয়, তাদের অনেক সময় দেখা গেছে তাদের গলার মধ্যে দিয়ে আস্তে আস্তে রোগ জীবাণু নিচে নামবে, সেখান থেকে গলার মধ্যে একটু ফেরিঞ্জাইটিস, কখনো কোনো টনসিলের ইনফেকশন হতে পারে। তারপর আস্তে আস্তে যদি নিচের দিকে নামে, সেটা মানে রেসপিরেটরি পুরো ট্র্যাক্টে একটা ইনফেকশন হতে পারে, যেটা হয়তো আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বা এইসব আমরা বলি। এবং কখনো কখনো সে নাকের মধ্যে যখন থাকে, তখন তার বিভিন্ন সাইনাসগুলি আছে আমাদের মুখের আশেপাশে, সেই সাইনাসগুলি ইনভলভমেন্ট হতে পারে, সাইনোসাইটাস আমরা বলি। এমন সময় নাক কানের রাস্তা বন্ধ হয়ে নিঃশ্বাসন টিউব ব্লক হতে পারে, তার একটু নাক বন্ধ হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে। এইগুলি হচ্ছে ভাইরাস ঘটিত কারণে হাঁচি, কাশি, সর্দি, শরীর ব্যথা, এবং মানে অনেক সময় ক্ষুধা কমে যায়, ক্ষুধা লাগে না। যদি সেটা বাড়াবাড়ি হয়, তবে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে উপসর্গগুলো আপনি বললেন, প্রথমে খিদে কমে যাওয়া একটা বিষয় রয়েছে। তো অনেক সময় বাবা মাদের একটা যেটা ছোট বাচ্চাদেরকে নিয়ে বিশেষ একটা সমস্যা থাকে, তারা বলে থাকেন যে বাচ্চা ঠিকভাবে খাচ্ছে না। তো একটা বিষয় আছে যে বাবা মাদের, যেটা আপনি নিশ্চয়ই বলবেন, শিশুর ডাক্তার অনেক সময় বলে থাকেন যে শিশুর ওজন ঠিক আছে, মানে হয়তো সেটা ঠিকঠাক আছে, শিশুর পুষ্টি পাচ্ছে, কিন্তু তারপরে সেটাকে আলাদা করে কখন তারা বুঝতে পারবে যে সেই বাচ্চাটা সত্যিকারেরই ঠিকঠাক ভাবে খাচ্ছে না, মানে কি কি জিনিস নোটিস করলে সেখানে বোঝা অ্যাকচুয়ালি যাবে? যখনই আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা অন্য কিছু যদি হয়, বা অ্যালার্জির রাইনাইটিস, বাতাসের মধ্যে যেমন কিছু পলিউটেন্ট থাকে, যদি আমরা ওইগুলোর দ্বারা আক্রান্ত হই, তাহলে আমাদের শরীরের যে পুরো যে নর্মাল ফিজিওলজিক্যাল যে সিস্টেমটা একটু অল্টার্ড হয়ে যায়। কাজে সেখানে হয়তো আমাদের ক্ষুধা বাচ্চাদের একটু কম লাগতে পারে, তার শরীর ভালো না লাগলে তার মুখের যে স্বাদের যে জিহ্বার মধ্যে যে স্বাদের গ্রন্থিগুলি আছে, যেগুলি দিয়ে আমরা স্বাদ টেস্ট বুঝতে পারি, সেই গ্ল্যান্ডগুলি আস্তে আস্তে একটু মানে ডিসরাপ্টেড হয়, মানে একটু অকেজো হয়, যার ফলে স্বাদ লাগে না, যার ফলে বাচ্চা খেতে চাইবে না। তার শরীরের জ্বর ভাব থাকলে, শরীরে ব্যথা থাকলে সে খেতে চাইবে না। ওইসব ক্ষেত্রে প্রথমত হচ্ছে তার সিমটোমেটিক ব্যাপার। হ্যাঁ, যদি তার সর্দি থাকে, সর্দির জন্য ডাক্তারবাবুর কাছে তো আপনি নিয়ে যেতেই পারেন। যদি না নেন, 1-2 দিন বাড়িতে জ্বর হলে জ্বরের জন্য কিছু ওষুধ, আর সর্দির জন্য একটু ইনহিস্টামিনিক, এগুলি দেওয়া যেতে পারে। আর ক্ষুধার জন্য যদি সে নাও খেতে চায়, তাহলে লিকুইড দিতে হবে বেশি করে, জল বেশি করে খেতে হবে, ফল দিতে হবে, ফলের রস দিতে হবে। এগুলি যদি খাওয়ানো যায়, 2-3 দিনের মধ্যে যদি মোটামুটি ইমপ্রুভ হয়, ঠিক আছে, নতুবা ডাক্তারের পরামর্শ নিতে হবে।
একদম একটা জিনিস আপনি বললেন যে মানে ফলের রস বা সেখানে অর্থাৎ হেলদি ডায়েট হেলদি ডায়েট। মেনটেন করা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আজকালকার দিনে যদি আমি একটু ডায়েটের দিকে যদি বলতে যাই, যে বাচ্চাদেরও তো প্রচুর পরিমাণ টিন্ড ফুড বা হচ্ছে প্রসেসড ফুড হুম, খাওয়ানো হুম, হুম। হচ্ছে, তো সেটা কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ঠিক, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি ফুড হিসাবে বাবা মারা খাওয়াচ্ছেন সেই জিনিসগুলো। যে কোনো প্রক্রিয়াজাত ফুড এগুলি সবসময় তাদের ভিতরে কিছু প্রিজারভেটিভ থাকে এবং সেগুলির ভিতরে প্রচুর পরিমাণে সল্ট, লবণ দেওয়া থাকে। সেই রকম খাদ্যগুলি কখনোই ডাক্তারবাবুরা বাচ্চাদের খাওয়ানোর জন্য তারা পরামর্শ দেন না। বা ফাস্ট ফুড বা বিভিন্ন ধরনের একদম হাই হাই ক্যালোরিযুক্ত যে ফুডগুলি, এগুলি খাওয়ানোর জন্য পরামর্শ দেন না, কারণ এগুলির ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলি মানুষের শরীরের জন্য ভালো না। কিন্তু তার জন্য যে কোনো টিন ফুড যে আপনি বললেন, এইগুলি মোটেই আমরা মানে কোনো বাচ্চাদের জন্য কখনো কোনো ডাক্তারবাবুরা ভালো বলে এগুলি বলেন না। আর সাপ্লিমেন্ট যদি দিতে হয় সে অন্য মানে ধরেন আপনি একটু কিছু যদি বাচ্চারা ধরেন একটু ফলের জায়গায় একটা ফলের অন্য একটা ফল খাওয়াতে পারেন, বা কোনো একটা অন্য জিনিস যদি মানে ভাতটা এইভাবে রান্না করে দিন, খিচুড়ি করে দিন, বা সাপ্লিমেন্ট বলতে ফুড সাপ্লিমেন্ট বলতে বাজারে কিছু কিছু যদি একেবারেই না খায়, তাহলে কিছুটা মানে অনেক সময় প্রক্রিয়াজাত আর কিছুটা পাউডার জাতীয় কিছু ফুড ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন। তবে এগুলি প্রয়োজনে খাওয়ানো যেতে পারে, কিন্তু টিন জাতীয় ফুড যেমন প্রিজার্ভ করা ফুড এগুলি খাওয়ানো একেবারেই ঠিক না, কারণ এগুলি ক্ষতিকারক, শরীরের উপকার তো করে না, বরঞ্চ এগুলি নিশ্চয়ই ক্ষতি করে। কারণ এদের ভিতরে কিছু প্রচুর লবণ থাকে এবং এদের ভিতরে কিছু প্রিজারভেটিভ থাকে যেগুলি শরীরের জন্য অনেক সময় অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে, শরীরের ক্ষতিও করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মারা খাইয়ে থাকেন বাচ্চাদের অনেকটাই বিভিন্ন প্রসেসড ফুড, তো সেটা হয়তো ডাক্তাররা তো নিশ্চয়ই হয়তো প্রেসক্রাইব করেন না সেটা, কিন্তু সেটা এই মুহূর্তে সেটা কি চেঞ্জ করা উচিত তাহলে বলছেন আপনি? কারণ মায়ের দুধ অবশ্যই ডাক্তাররা বলে থাকেন সবসময় একটা বয়স অবধি তো হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি খাওয়ানো উচিত। হ্যাঁ। তারপরে তার সেই সময়ও দেখা যায় অনেক সময় প্রসেসড অনেক দুধ খাওয়ানো হচ্ছে বা অন্যান্য জিনিস খাওয়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি কখনো ডাক্তাররা পরামর্শ দেন না, 5-6 মাস পর্যন্ত মায়ের দুধ হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট, কারণ তার ঠিক। ভিতরে বাচ্চার প্রতিরোধ ক্ষমতা যেমন আছে হুম এবং হুম। একটা বাচ্চার জন্য যেটুকু ক্যালোরি বা যেটুকু খাদ্য দরকার সেই সবটা খাওয়াই কিন্তু মায়ের দুধ থেকে বাচ্চারা পাইতে পারে। কিন্তু যদি একবার মার দুধের সঙ্গে অন্য একটা খাবার যদি পায়, তার জিহ্বার ভিতরে একটা স্বাদের পরিবর্তন হয়। যখন দেখে যে মায়ের দুধের সঙ্গে সেই জিনিসটা স্বাদের একটু পরিবর্তন, তখন সে তার মানে মনের ভিতরে একটা চাহিদা হয়, অন্য জিনিসটার প্রতি তার চাহিদা বাড়তে পারে। কাজে তার জন্য ডাক্তাররা কিন্তু কখনো বলে না যে মার দুধের অন্তত 4-5 মাস কখনো কিছু খাওয়াতে পারবে না। 5-6 মাসের পরে তার সঙ্গে যেহেতু মার দুধের সঙ্গে সঙ্গে তার বৃদ্ধির পরিমাণগতভাবে চিন্তা করলে মার দুধ সাফিসিয়েন্ট নাও হতে পারে, তখন আপনি ইচ্ছা করলে সাপ্লিমেন্ট হিসেবে তার খিচুড়ি দিতে পারেন। মানে অন্যরা বাড়ি ঘরে অন্যরা যা খায় তার বাচ্চার পছন্দ মতো একটু হালকাভাবে রান্না করে ফল বা খিচুড়ি এইসব জিনিস নিশ্চয়ই দেওয়া যেতে পারে। তবে এটা 5-6 মাস পর্যন্ত ডাক্তাররা কখনো আলাদা ফুড সাপ্লিমেন্ট করতে কখনো ডাক্তারবাবুরা বলেন না। এটা হয়তো ডাক্তারবাবুদের পরামর্শের বাইরে গিয়েই সেটা অনেক মায়েরা সেটা করে থাকেন। ডাক্তারবাবু আরেকটা জিনিস, শ্বাসটানের কথা আপনি বলছিলেন, যে এই যে শ্বাসটান, এটা কতটা কমন ছোটদের মধ্যে, অর্থাৎ শিশুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে কতটা কমন এটা? হ্যাঁ, শ্বাসটান মানে হচ্ছে ধরেন এটা একটা শ্বাসটান হয় মোস্টলি, এটাকে আমরা ধরেন আমাদের যে বাতাসের মধ্যে যে অ্যালার্জেন থাকে, অথবা ঘরের ভিতরে আমার যে ঘরের ভিতরে ডাস্ট থাকে, বা আমরা বিছানাপত্রের মধ্যে যে আমরা যখন বিছানাপত্র যখন খুব মানে পরিমাণে নাড়াচাড়া করা হয় তখন তাদের ভিতরে যে ডাস্টগুলি থাকে, অনেক সময় সেই ডাস্টগুলি থেকে একটা অ্যালার্জেন বলতে দ্যাট ইজ একটা অ্যালার্জেন, একটা বিষাক্ত টক্সিক সাবস্টেন্স যেটা আমার শ্বাসনালীতে যখন যায় তখন সেই শ্বাসনালী এবং অ্যালার্জেন এবং আমার শ্বাসনালীর মধ্যে একটা প্রথমে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং এটা যখন আস্তে আস্তে দিনে দিনে হয় তখন এই অ্যালার্জেন এবং আমার শরীরের ভিতরে যদি অ্যান্টিবডি একটা রিয়াকশন হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার ফলে আমার শরীরের যে গ্রন্থিগুলি আছে সেই গ্রন্থিগুলি ফুলে, যার ফুলার জন্য শ্বাসনালী সংকুচিত হয়। সেটা সংকুচিত হওয়ার জন্য একটু শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা বলি অ্যাজমা মানে আমার শরীরের ভিতরে যেহেতু একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার পরে শ্বাসনালীর যে মাসেল লেয়ারগুলি আছে তারা সংকুচিত হয়, যার ফলে অ্যাজমা হয়। এই অ্যাজমা হচ্ছে একটা বাচ্চাদেরই বেশি হয়। তার জন্য ওই অ্যাজমা যখন হয় তখন একটা চিকিৎসা প্রয়োজনে যদি সেরকম হয়, শ্বাসকষ্ট যদি সত্যিই হয়, তখন ডাক্তারবাবুরা সবসময় মানে একটা ইনহেলার বা এই ধরনের নেবুলাইজার এই ধরনের চিকিৎসাগুলি সবচেয়ে মানে খুব কম ক্ষতিকারক এই চিকিৎসাগুলি করাটা অত্যন্ত উপযোগী এবং বাচ্চার জন্য অত্যন্ত মানে ফলপ্রসূ, এইটাই নেওয়া উচিত। এবং প্রয়োজনে ডাক্তারবাবুরা যাতে শ্বাসনালীটা মানে ভালো থাকে তার জন্য অনেক সময়
ডিকনজেস্টেন্ট হিসেবে মন্টিলোকাস বা এই লিবোসিট্রিজিন এসব ওষুধ দেয়, বা প্রয়োজনে নেজাল ড্রপ দেয় যাতে শ্বাসনালীটা খোলা থাকে। আর প্রয়োজনে শ্বাসনালী ব্রঙ্কোডাইলেটর হিসেবে সিরাপও আছে। বেস্ট হচ্ছে ইনহেলার বা নেবুলাইজেশন। আচ্ছা, এই যে নেবুলাইজেশন, এটা কি জিনিসটা যদি একটু explain এটা নেবুলাইজেশন হচ্ছে এটা একটা এটা অনেক সময় একটা ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে আমাদের শরীরে যে ইনফ্লামেশন হওয়ার জন্য যে আমাদের যে এই যে শ্বাসনালীটা ফুলে যায় সেই ফুলাটাকে কমিয়ে দেবে, এবং মাসেলগুলি যে কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাকশনটাকে রিলিভ করার জন্য আমরা ব্রঙ্কোডাইলেটর দিই। ব্রঙ্কোডাইলেটর হতে পারে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, এবং শর্ট অ্যাক্টিং এর মধ্যে আমাদের আছে সলবোটামল, লং অ্যাক্টিং এর মধ্যে আছে ফরমেটারল, আর স্টেরয়েডের ভিতরে আছে ফ্লুটিকাসন। স্টেরয়েড এবং ব্রঙ্কোডাইলেটর দুইটা মিশিয়ে যখন আমরা দেই তখন আমাদের যে শ্বাসনালীর যে গ্রন্থিগুলি সেগুলি মাসেলগুলি সংকোচন প্রসারিত হয় এবং তার ভিতরে যে ইডিমা হয় সেটা কমে যায়। শ্বাসনালীর যে সংকোচনটা কমলে পরে আমাদের শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা অ্যাজমাটিক অ্যাটাক থেকে বাচ্চারা রিলিফ পায়। এইটা হচ্ছে আসল মানে উদ্দেশ্য, এবং এইটাই নিতে হয়। একদম আপনি এই বিষয়টা বললেন। তার পাশাপাশি শ্বাসকষ্টের সময় একটা বিষয় যেটা বললেন যে সেখানে ইনহেলার নেওয়ার ব্যাপারটা, ইনহেলার অবশ্যই ভালো একটা বিষয় আপনি বললেন যে সেটা নিলে অবশ্যই বাচ্চা সুস্থ থাকবে। কিন্তু ইনহেলারের বিষয়ে একটা দেখা যায় যে একটা বলা চলে ট্যাবু আছে, একটা ভুল ধারণা আছে যে ইনহেলার নিলেই অভ্যেস হয়ে যাবে, এটা সারা জীবন নিতে হবে, সেটা নেওয়া উচিত না। প্রাথমিকভাবে অন্ততপক্ষে সেখানে গার্জিয়ানরা যারা থাকেন, অভিভাবকরা যারা থাকেন, তারা বাচ্চাদের সেটা যাতে না নিতে লাগে সে একটা ব্যাপার তারা করেন যে না নেবেন না, এখন না পরে নেওয়া হবে। তো এই জিনিসটা যে করা হয় সেটা কতটা ঠিক এবং না, এই সেটা আদৌ জিনিসটা করা উচিত? এখন আপনার যে কোনো যদি বড় মানে কোনো যদি কোনো চাইল্ড স্পেশালিস্টের কাছে যান বা কোনো মানে বড় হাসপাতালে বা ডাক্তার বড় যারা যারা প্রসিদ্ধ ডাক্তার তাদের কাছে যান, যদি সেই স্বাভাবিক ওষুধগুলিতে কাজ না হয়, যদি আমি বলেছিলাম যে ভাইরাল ফিভার হলে আমরা সাধারণত একটু প্যারাসিটামল, একটু নেজাল ডিকনজেস্টেন্ট, মন্টিলোকাস্ট এইসব ওষুধ দিয়ে যদি আমাদের কাজ না হয়, শ্বাসকষ্ট যদি বেশি হয়, তখন নেবুলাইজেশন আমরা অ্যাডভাইস করি। অনেক মায়েরই ভাবেন যে এটা তো এখন কেন, এটা তো দিলে হয়তো সারা জীবন নিতে হবে। কথাটা মোটেই এরকম না। আচ্ছা, কারণ এটা আমার উদ্দেশ্য হচ্ছে টেম্পোরারি বাচ্চাকে আমার রিলিফ দিতে হবে, তার শ্বাসকষ্ট যেমন কমাতে হবে, এবং তার শ্বাসনালীটাকে যদি আমি ঠিক রাখতে, যদি সংকোচন যাতে না থাকে, যেটা প্রসারিত যদি করে, যদি আমি সেখানে যদি বাতাস ঠিকমতো না ঢুকে, অক্সিজেন যদি শরীরের ভিতরে প্রবেশ না করে, তাহলে তার শরীরের অন্যান্য উপসর্গ দেখা দেবে। তার হাইপোক্সিয়া হবে, তার শরীরের ভিতরে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, তার অনেক বেশি তার ব্রেনের ভিতরে ক্ষতি হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হবে। কাজে সেই জায়গাতে নেবুলাইজেশন বা ইনহেলার এটা কখনো এমন কোনো ক্ষতিকারক ওষুধ নয়, কারণ ইনহেলার হচ্ছে লোকালি অ্যাকশন করছে। যদি আপনি অনেক ওষুধ আমরা দিই, সেটা মুখে যখন আমরা খাই, এটা কিন্তু আমার সিস্টেমিক সার্কুলেশনে যায়, আমার সারা শরীরের উপরে সেটার অ্যাকশন করে। এবং যখন সিস্টেমিক সার্কুলেশন যেটা হার্টে যায়, লাংসে যায়, সমস্ত মানে অঙ্গ প্রত্যঙ্গে, কিডনিতে যায়, লিভারে যায়। কিন্তু আমি ইনহেলার যখন ইউজ করি, অনলি ইন দ্য লোকাল এরিয়াতে কাজ করে, এবং শ্বাসনালীর মধ্যে এবং আপ টু মানে অ্যালভিওলি, দ্যাট ইজ মানে ফুসফুসের যে লোয়েস্ট যে পার্ট সেই পর্যন্ত যাচ্ছে, আমার ফুসফুসে কাজ করছে। আমার তার অক্সিজেন আদান প্রদান, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেন ঢুকছে, শরীরের ভিতরে অক্সিজেন সিচুয়েশন ঠিক থাকছে। এটা কিন্তু বাচ্চার সবচেয়ে লাভ, সেটা কিন্তু ক্ষতি না। কিন্তু মাদেরকে অনেক সময় বোঝাতে মানে অনেকেই সেটা আমরা ফেল হই, কিন্তু এটা মোটেই কোনো ভয়ের কারণ নেই। আর এমন কথা কোনো বলার কোনো অর্থই নেই যে আমাকে এটাকে নিলে সারা জীবন নিতে হবে। কারণ শিশুদের দেখা গেছে একটা বয়স পরে তাদের শরীরের যখন যথেষ্ট পরিমাণে প্রতিরোধ ক্ষমতা আসে, তখন কিন্তু তার সেই শ্বাসকষ্ট বা তার যে অ্যালার্জেনের যে কারণগুলি থেকে তার শ্বাসকষ্ট হয়, বা পরিবেশের যে ধুলা বা এনতনে যেতে তার কষ্ট হয়, এগুলি থেকে তার শ্বাসকষ্ট আস্তে আস্তে অটোমেটিক সে রিলিভ হয়। এবং সে যখন বয়স বাড়ে, তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তখন এগুলি মোটামুটি ধীরে ধীরে কমে যায়। আর এটা কিন্তু মোটেই এমন নয় যে আপনাকে সারা জীবন নিতে হবে, কথাটা ঠিক নয়। এখন এটা হচ্ছে শিশু বয়সের কথা। অনেক সময় মধ্যবয়স্ক শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু শ্বাসকষ্ট হলে ইনহেলার হচ্ছে সবচেয়ে বেস্ট মেডিসিন, যেটা সাইড এফেক্ট তুলনামূলক কম। তবে হ্যাঁ, যেহেতু এটা স্টেরয়েড, এটা অনেক সময় দিলে এটা আমাদের মুখের ভিতরে একটা স্টেরয়েড হলে কি তার অনেক সময় যদি কোনো অসুবিধা হতেও পারে, তখন আমরা বলি কি স্টেরয়েড ওষুধগুলি ইনহেলার দেওয়ার পরে, বা যদি আমরা রেসপিউলস বা ক্যাপসুলগুলি যদি দেই, এগুলি দেওয়ার পরে ইনহেল করার পরে মুখটা সঙ্গে সঙ্গে একটু ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, আদারওয়াইজ কিন্তু এটা মোটেই কোনো ক্ষতিকর না জিনিস ধুয়ে না। কি সমস্যা হতে পারে? হ্যাঁ, না যদি ধোয়া হয় না ধুলে তার যে পার্টিকেল গুলি থাকে, পার্টিকেল যদি মুখের মধ্যে রেগুলার যদি আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে, তার অনেক সময় গ্লোসাইটিস বা জিহ্বার আলসার হতে পারে। এর জন্য যেহেতু এটা স্টেরয়েড, স্টেরয়েড মানে কি আমার বডির যে নিজস্ব যে ইমিউনিটি, স্টেরয়েড মানে হচ্ছে বডির যে নিজের ইমিউনিটিকে একটু কমিয়ে দেয়।
কাজে নিয়মিত যদি আমি স্টেরয়েড যদি আমার যে একটা রেসপিরেটরি ট্র্যাক এই লাইনটা দিয়ে তো আমার যাচ্ছে, তো কাজে এই লাইনের ভিতরে একটুখানি ইনফেকশন হতে পারে। মুখের আমরা অনেক সময় আমাদের মুখের ভিতরে জীবাণু থাকে, কমেনচুয়ালস অর্গানিজম, মানে এরা আমাদের সঙ্গে অনেক সময় থাকে। আচ্ছা, আর যখন আমার রেজিস্ট্যান্স কমে যায়, দেন দে উইল টেক দ্য আপার হ্যান্ড, মানে এরা আমার শরীরের তারা বেশি ক্ষমতাশালী হয়ে যায়, তখন আমার বডির একটু রেজিস্ট্যান্স কমে যায়, তখন মুখের ভিতরে একটু ঘা হতে পারে। ওই রকম যাতে না হয় তার জন্য এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মুখটা ধুয়ে ফেলতে হবে। আর বাচ্চাদের হলে একটু যাতে জল টল খাওয়ানো যেতে পারে যতটুকু সম্ভব, কারণ সব রুগীকে একসঙ্গে নাও হতে পারে, যতটুকু সম্ভব। তাহলে মুখে মোটামুটি ইনহেলারের সাইড এফেক্ট তুলনামূলক অনেক কম, প্রায় নেই, এবং নেবুলাইজেশনের সাইড এফেক্ট তুলনামূলক, এবং সবসময় রুগীদেরকে অ্যাডভাইস করে রাখতে পারে ছোট ছোট বাচ্চাদেরও বড় জায়গাতে নেবুলাইজেশন দেওয়া হয়, ইভেন মিডল এজেও দেওয়া হয়, বয়স্কদেরও দেওয়া হয়। এবং তাদের সম্পর্কে ধারণাটা যে এটা ক্ষতিকারক, কথাটা মোটেই ঠিক না। ডাক্তারবাবু, আরেকটা জিনিস, আপনি বাচ্চাদের নিয়ে বললেন, কিছুটা মধ্যবয়স্ক যারা রয়েছেন তাদেরকে নিয়েও বললেন। আমি যদি এবার মধ্যবয়স্ক যারা রয়েছেন, মিডল এজ যারা রয়েছেন, তাদের উপরে যদি ফোকাসটা করি, এই শীতের সময় তারা কোন কোন রোগে বেশি প্রভাবিত হন বা তারা কোন রোগে ভুগতে পারেন? ইনফ্লুয়েঞ্জা, যে ইনফ্লুয়েঞ্জা জিনিসটা, যেটা ভাইরাস ঘটিত যে সমস্যাটা, এটা কিন্তু সব বয়সে হয়। যেমন করোনা একটা ভাইরাস ছিল, ঠিক, করোনা ভাইরাসের একটা 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 মানে ভেরিয়েন্ট ছিল আমাদের যে কোভিড-19, যেটা যে ভাইরাসটা আমরা কোভিড-19 আমরা নাম দিয়েছিলাম। এরকম কোভিডের মধ্যে ভাইরাসের আরো অনেক ভেরিয়েন্ট আছে, ভাইরাসের ভিতরে এ বি সি ডি এরকম অনেক ভেরিয়েন্ট আছে। তো সব ভাইরাস তার মানুষের গতি করে না, কতগুলি ভাইরাস মানুষের শরীরে, কারণ ভাইরাস হচ্ছে বাইরে, ভাইরাস কিন্তু নিজে থেকে বংশবৃদ্ধি করতে পারে না, এরা একদম হোস্ট লাগে, এবং তারা পরজীবীর মতো শরীরে যাওয়ার পরে মানুষের শরীরের সমস্ত সিস্টেমকে ব্যবহার করার পরে এরা বংশবৃদ্ধি করে। এই বংশবৃদ্ধিটা বড় লোক, মানে মধ্যবয়স্ক যারা, তাদেরও হতে পারে। এবং সেই ইনফ্লুয়েঞ্জা কিন্তু বড়দেরও হয়, যাদের শরীরে একটু প্রতিরোধ ক্ষমতা কম, তারা এফেক্টটা বেশি হয়। যাদের প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা 3-4-5-7 দিনের মধ্যে অটোমেটিক, উইদাউট এনি মেডিসিন নর্মালি ঠিক হয়। একটু জল খেতে হবে, কিছু ভিটামিন সি খেতে হবে, পরিমাণ মানে সব খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে আমার জন্য আরেকজনের যাতে রোগটা না ছড়ায়। আর হাঁচি কাশি দেওয়ার সময় একটু রুমাল ব্যবহার করতে হবে। আমার এটা হচ্ছে দায়িত্ব, যাতে করে আমি আরেকজনের কাছে আমার থেকে না ছড়ায়। আর সতর্ক থাকতে হবে, যাদের এরকম রোগগুলি আছে তাদের থেকে একটু দূরে থাকা। কাজে রোগ কিন্তু হতে পারে, কারণ ভাইরাস এমন না যে, যেহেতু অল্প বয়সে বেশি হওয়ার সম্ভাবনা, তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, মধ্যবয়সে হবে, কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা থাকার জন্য সে রোগে আক্রান্ত হয়ে বেশি বিছানায় পড়তে হবে না, হাসপাতালে ভর্তি হতে হবে না, আর তার মেডিকেশনের পরিমাণ তুলনামূলক কম লাগে। ইফ ইট ইজ ভাইরাস, ব্যাকটেরিয়া যদি হয় তাহলে ডাক্তারবাবুরা তখন কনসাল্ট করতে হবে। যদি মনে করেন যে ইট ইজ ব্যাকটেরিয়াল বা মিক্সড ভ্যারাইটি, যদি তার ফুসফুসের ভিতরে যদি আক্রমণ হয়, তবে প্রয়োজনে চিকিৎসাটা হতো ওইভাবে চিন্তা করবেন। এটা ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা হবে, ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী। একদম। আপনি মিডল এজের ওদের কথা বলছিলেন, এবং শিশুদের কথা তো আমরা শুনলাম যে ইনফ্লুয়েঞ্জা দুজনেরই হতে পারে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের এফেক্টটা একটু বেশি হবে, কারণ যেহেতু তাদের ইমিউনিটি পাওয়ারটা কিছুটা কম রয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, আরো বিষয় একটা, যেটা যে ঠান্ডার দিন অর্থাৎ শীতকাল যখনই শুরু হয়, দেখা যায় বিভিন্ন দিকে জ্বর, সর্দি, কাশি হতে থাকে। তো এই যে জ্বর, সর্দি, কাশি হঠাৎ করে দেখা যায় একেবারে একের পর এক, আপনি কিছুটা বললেন কিছুক্ষণ আগেই যে বাড়ি ঘরে থাকলে একজন থেকে একজন ছড়িয়ে যায়, কিন্তু মূলত কেন হয়? অ্যাকচুয়ালি ঠান্ডা মানে কি, ঠান্ডা মানে টেম্পারেচার কম। যে আমাদের যে ধরেন বাতাসের যে আর্দ্রতা একটু বেশি, এবং বাতাসের নিচে যে বাতাসটা থাকে তার ভিতরে যে টেম্পারেচার কম হওয়াতে ভাইরাস বা ব্যাকটেরিয়া সাধারণত দেখা গেছে তারা দীর্ঘদিন বাঁচতে পারে, দীর্ঘদিন বাঁচে, তাদের বংশবৃদ্ধি বেশি হয়। যার জন্য ওই টেম্পারেচার জন্য তাদের বংশবৃদ্ধি বেশি হওয়ার জন্য এরা একজনকে আক্রমণ করলে, আর শীতের সময় তো একজনের থেকে আরেকজনের ছড়ায়। শীতের সময় যে এটাই হচ্ছে একমাত্র টেম্পারেচার কম হওয়ার জন্য কিছু কিছু মানুষের সেটা বেশি হয়, কারণ ওই টেম্পারেচারের জীবাণুগুলি বংশবৃদ্ধি বেশি হয়। একটা নিচু টেম্পারেচারের নিচে হলে রোগের জীবাণু টেম্পারেচারে একটু বেশি হয়। আর শীতের সময় অনেকে ঠান্ডার মধ্যে, যেহেতু ঠান্ডা লাগলে তাদের শরীরের ভিতরে কতগুলি প্রতিক্রিয়া হয়, যার জন্য তাদের হাঁচি, কাশি, শ্বাসকষ্ট এগুলি বেশি হয়। এটি হচ্ছে মূল কারণ। এবং টেম্পারেচার কম হওয়ার জন্য, আদারওয়াইজ শীতের দিনও যে রোগ হয় গরমের দিনও সেই রোগ, শীতের দিনে হয়তো সেটা বেশি হয়, কারণ আমাদের মুভমেন্ট কম থাকে, এক ঘরে একসঙ্গে আমরা অনেকে থাকি। আর শীতের সিজনে কিছু কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের বংশবৃদ্ধি বেশি হয়, যার ফলে এরা বেশি বেশি মানুষকে আক্রমণ করে, একজনের থেকে আরেকজনের ছড়ায়। দ্যাট ইজ দ্য মেইন রিজন। আদারওয়াইজ এমন না যে শীতের সিজনে এরা থাকে, অন্য সময় থাকে না, সবসময় থাকে। এবং এটা আমার কাছে, আমার আশেপাশে ঘুরছে, সব জীবাণুরে আমার আশেপাশে ঘুরছে। এখন আমি যখন ধরেন জীবাণুর সাথে আক্রান্ত হই,
আমি যদি আরেকজনকে ছড়াই তাহলে বেশি হবে। যদি শীতে আমরা বেশি বেশি পরিমাণে একসঙ্গে অনেকে থাকি, এটা একটা কারণ হতে পারে। আর কিছু কিছু বললাম টেম্পারেচার হয়তো এটা এই যে বেশি। জ্বর সর্দি কাশি, তার প্রতিকারের কি ব্যবস্থা প্রতিকার হচ্ছে, রয়েছে? প্রতিকারই মেন, যাতে করে ঠান্ডা আমার শরীরে, যাতে আমি ঠান্ডাকে দূরে রাখতে পারি, তার জন্য ঠান্ডাকে অ্যাভয়েড করতে হবে। আমার যদি ঠান্ডা যাতে না লাগে, হাতে হাত পায়ে মোজা পড়তে হবে, গরম কাপড় লাগাতে হবে, কুমকুম গরম জলে স্নান করতে হবে। মাঝে মাঝে আমার যদি সর্দি কাশি হয়, তাহলে আমি গরম জলে কোন সময় কিছু ওষুধপত্র আছে, ওইগুলি দিয়ে আমরা গার্গেল করতে পারি, তাহলে গলাটা একটু মোটামুটি একটু আরাম লাগবে। নাকে যদি বন্ধ হয়, তাহলে নাকের জন্য নাকের ড্রপ, জ্বর হলে প্যারাসিটামল। অ্যান্টিবায়োটিক, কিন্তু ভাইরাসে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। তবু যদি ডাক্তারবাবুরা মনে করেন যে ইট মেবি ভাইরাস এবং ব্যাকটেরিয়াল মিক্সড অথবা ব্যাকটেরিয়াল, দেন দে উইল অ্যাডভাইস, অন্য সময় তারা অ্যাডভাইস করে অ্যান্টিবায়োটিক। আদারওয়াইজ কোনো ভাইরাসের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রুল নেই, কারণ এখানে ভাইরাসের কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক নয়। ভাইরালের জন্য অ্যান্টিভাইরাল, মানে সিলেক্টিভ ক্ষেত্রে হয়তো কোনো কোনো অ্যান্টিবায়োটিক আছে, টোমিপ্যানোথন আছে, এগুলো হয়তো ডাক্তারবাবুরা অন্তত কোনো বই পুস্তকে এমন কোনো অ্যাডভাইস নেই। কিন্তু ডাক্তারবাবুরা যে লেখেন, তখন উনি নিজের নিজের মানে বুদ্ধিমত্তা থেকে সেটা উনি বুঝবেন তার দরকার কতটুকু আছে কি নাই, প্রয়োজন উনি দেবেন। আদারওয়াইজ ইট ইস সেলফ লিমিটিং, ওয়েট করতে হবে, 3-4 দিন দেখতে হবে। যদি অন্যভাবে যদি বেশি খারাপের দিকে না যায়, তবে এইভাবে গরম জল স্নান, গরম হাত শরীর থেকে হাত পা গরম রাখা, পায়ে মোজা পরা, হাতেও মোজা লাগানো, আর যাতে করে ঠান্ডা বাতাস শরীরে না লাগতে পারে। অনেক সময় তো বাতাসে মানে রাস্তার মধ্যে বেরোলে দেখা যায় ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা বাতাস যদি আমার গলা টলা মুখে লাগে, তাহলে একটু সমস্যা হতে পারে। যাতে এটা না হয়, তাকে পুরো প্রোটেকশন নিয়ে আমাকে যেতে হবে, যাতে করে গলাতে যেমন ঠান্ডা না লাগে। এইটা হচ্ছে সবচেয়ে প্রতিরোধ হচ্ছে এখানে। আর আর হচ্ছে যেখানে অ্যালার্জেনগুলি বেশি থাকে, যেমন ধূমপান, বা ধরেন বাতাসের যে পলিউটেন্টগুলি থাকে, যেমন রাস্তাঘাটের যে ধুলাবালু, শীত গরমের দিনে যেহেতু টেম্পারেচার একটু অ্যাকচুয়ালি একটু ইয়ে থাকে, তাহলে ধুলাবালু বাতাসে বেশি থাকে, পলিউটেন্টগুলি রাস্তার মধ্যে বেশি থাকে। যদি যেখানে পলিউটেন্ট থাকে বেশি, যেমন মোটর স্ট্যান্ড, ওই জায়গাগুলিতে একটু কম যেতে হবে। যারা নাকি শ্বাসকষ্ট আছে, যাদের একটু অ্যাজমা আছে, বা শিশু যারা, তারা ওইসব জায়গাতে না যাওয়াটাই ভালো। যারা ধূমপান করে, তাদের ধূমপান সম্পূর্ণ, তাদের ধূমপান মানে টোটালি ত্যাগ করতে হবে। এবং শিশুদের সামনে ধূমপান করাটা, এটাও কিন্তু খুব ভুল জিনিস। এবং অনেক সময় আছে, আমরা যখন ঘর ঝাড়ু টাড়ু দিই, ঘর ঝাড়ু থেকে যে ধুলাবালু ওঠে, এটাও খুব সাবধানী করা উচিত। শিশুদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়ার পরেই এটা করা উচিত। ইভেন অনেক সময় জামা কাপড় মানে লেপ তোষক যখন আমরা বাচ্চাদের সামনে যখন একটু নাড়াচাড়া করি, তখন তার থেকে কিছু ডাস্ট বেরিয়ে যায়, সেগুলি অনেক সময় অ্যালার্জেন হিসেবে কাজ করে। কাজে ওইগুলি শিশুদের কাছ থেকে একটু দূরে রাখি করতে হবে, অথবা এগুলি মাঝে মাঝে জল দিয়ে এগুলি ধুয়ে নিতে হবে, রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। একদম। ডাক্তারবাবু, আপনি একটা কথা বারবারই বলছেন যে চিকিৎসকের পরামর্শ, এবং চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই রোগীকে চলতে হবে। কিন্তু ইদানিংকালে যদি বলি, ইদানিংকালে বা এটা অনেকদিন ধরেই চলছে, হয়তো রোগীরাই নিজেরাই ডাক্তারি করেন বাড়িতে বসে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে নেওয়া, কিছু একটা হলো, গিয়ে ওষুধের দোকান থেকে একটা জ্বরের ওষুধ বা সেখানে কোনো অ্যালার্জির ওষুধ আমরা সরাসরি কিনে নিচ্ছি। তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন, অর্থাৎ সেলফ মেডিকেশন যে বিষয়টা, সেটা নিয়ে কি বলবেন? আমি একটু বলছিলাম যে যেহেতু এটা যদি আমরা প্রথম যখন কারোর যখন একটু সর্দি হাঁচি কাশি হয়, সেটা সেটা হতে পারে ভাইরাস। আচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু রুগীকে আমরা বলি যে ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু অপেক্ষা করো, ওয়েট করো। তাহলে তারা যদি ধরেন কাউন্টার থেকে একটু প্যারাসিটামল, যদি প্যারাসিটামল তো এটা সব জায়গাতে এখন কিন্তু এটা পাওয়া যায়, প্যারাসিটামল তারা যদি নিজে নিজে 1-2 দিন যদি চিকিৎসা দেখে, তারা যদি 2-3 দিন দেখে যে এইগুলি খাওয়ার পরে রোগীর প্রগনোসিস, রোগীর অবস্থাটা কেমন, যদি ইমপ্রুভ হয়, এটা কোনো এমন কোনো প্যারাসিটামল আর অ্যান্টিহিস্টামিনিক আর নাকের ড্রপ, এইগুলি কিন্তু নেওয়ার জন্য এগুলি কোনো মানে ডাক্তারের পরামর্শের বাইরে নয়, বা এমন না যেগুলি নিলে কোনো ভুল। আচ্ছা। এখন যদি মনে করেন যে রোগটা আছে, বুঝতে পারছে না কি হবে, এইসব ক্ষেত্রে 2-3 দিন অপেক্ষা করার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা এখানে যুক্তিযুক্ত হবে। কারণ এটা সবারই তো ধরেন একটা বাচ্চা হলে তো সব যে সবাই বুঝে তাও না। আর তখন তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে আগে আনেন নেই, যাতে খারাপ না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। যখনই দেখবে যে তার সর্দি কাশিটা কমছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে বা টেম্পারেচার বাড়ছে, তখন 2 দিন 1 দিন দেখার পরে তার সঙ্গে তাকে ডাক্তারের পরামর্শ নেওয়াটা এখানে জরুরি। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি মাথা ব্যথা বা এরকমের নাক বন্ধ হয়ে যাওয়া, এই সব ক্ষেত্রে বিশেষ করে দেখি আমরা বাম অনেকে আমরা লাগাই, তার পাশাপাশি ট্যাবলেট বা অন্যান্য জিনিস তো রয়েছে। তো সেগুলো কতটা কার্যকরী, বা তাতে কোনো ক্ষতি কি হতে পারে?
অ্যাকচুয়ালি সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে। বাম লাগান মানে এগুলি লাগালে হয় কি একটু একটু ভেসোডাইলেশন, একটু মানে একটু আরাম পাওয়া যায়, একটু সাইকোলজিক্যাল একটা মানে বুস্টার হয়। আচ্ছা আচ্ছা। এছাড়া মনে হয় না যে এখানে রোগের কারণ কিন্তু আপনি খুব একটা চিকিৎসা করতে পারছেন। সাইকোলজিক্যালি সাইকোলজিক্যাল। মানসিক ব্যাপার একটা থাকে, তো মানসিকগত ভাবে কারণে আমি একটু গরম ভাপ নিতে পারি, হ্যাঁ শরীরের উপকার হয়, আমি একটু বাম লাগাতে পারি, আমার মনের একটু জোর, যেটা নাকি আমরা বলি যে এখানে চিকিৎসা তো নাই, আমার কাছে আসলেও কিন্তু চিকিৎসা না, ডাক্তার কাছে গেলেও কিন্তু আর চিকিৎসা নেই। আচ্ছা, এটা তো সত্যি কথা, যেহেতু ভাইরাস গঠিত যদি হয়, তাহলে সেখানে যদি সে ওই প্রাথমিক যুগগুলি একটু গরম মানে ইয়ে করলো, একটু বাম লাগালো, নাকের ড্রপলে দিল, এটা খুব একটা যে মানে ধরেন মানে একেবারেই যে ভুল তা নয়, এটা মানসিকগতভাবে একটু একটু ওয়েল বিং ফিলিং হয় যে না আমি একটু আসতে ভালো লাগছে। এটা সরাসরি সেটার কোনো প্রভাব না থাকলেও একটা একটু সেটা ঘুরিয়ে প্রভাব হলেও না, প্রভাবটা না, রয়েছে। খারাপ প্রভাব তেমন কিছু হওয়ার তেমন কথা কিছু না, নেই, বাট আচ্ছা। মানে বুঝতে হবে কখন আমাকে পরামর্শ নিতে হবে। ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা হচ্ছে ওভার দি কাউন্টার, অনেক সময় তারা সর্দি জ্বরের ব্যথার কথা বললেই অনেক সময় তারা কিছু ওষুধ খায়, যেগুলি ধরেন আমরা বলি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, আচ্ছা, অ্যাসাইক্লোভিনিক, ডাইক্লোভিনিক, সোডিয়াম, এইগুলি যাদের কিডনির সমস্যা আছে বা ধরেন পেটের আলসার আছে, অনেক সময় কি তারা রোগীর দোকান থেকে তারা তো এতটুকু অনেক সময় ধরেন ভাবে না, ঠিক। সিম্পলি প্যারাসিটামল মোটামুটি খাওয়া যেতে পারে নির্দিষ্ট লিমিটের মধ্যে, তাও ধরেন বেশি খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে, লিভারের একটা ক্ষতি করতে পারে। আর ওই যে জিনিস ওষুধগুলি আছে যেমন অ্যাসাইক্লোভিনিক, ডাইক্লোভিনিক, হ্যাঁ, পাইরেক্সিকাম, এই জিনিসগুলি অনেক সময় মানুষের ক্ষতি করতেও পারে। কারোর কারো দেখা গেছে এক দুইটা বড়ি খেলে তার মুখ টুক ফুলে যায়, কিডনির উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। অনেক সময় দেখা গেছে একটু খেলে পেটের ব্যথা হতে পারে, কারোর কারো কালো পায়খানাও হতে পারে। কাজে ওই যাদের নাকি কিডনির সমস্যা আছে, যাদের ডায়াবেটিস থেকে কিডনি খারাপ, তাদের তো এই ধরনের ওষুধগুলি সত্যিই খুব খারাপ, এবং যদি বা খেতে হয় প্যারাসিটামল, আমরা সবসময় বলি যে বড় জোর প্যারাসিটামল, তাও যথেষ্ট নয়, মানে মানে একদম ম্যাক্সিমাম নয়, মোটামুটি 500 বা 650 অ্যাডাল্ট ডোজে, আনলে একটা ডাক্তারদের আমাদের একটা মেজারমেন্ট আছে সে অনুযায়ী খেতে পারে। প্যারাসিটামল, বাম, নেজাল ড্রপ, এইগুলি খুব একটা বেশি আমাদের ইয়ের অসুবিধা হয় না, কিন্তু কিছু কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যেগুলি নাকি সরাসরি ব্যথার জন্য আমরা প্রয়োগ করি, এগুলি ওভার দ্য কাউন্টার কিনে খাওয়াটা আমার মনে হয় খুবই ভুল। আচ্ছা, একটা জিনিস আমরা যেটা আপনি বললেন যে গরম জলে ভাপ নেওয়া বা গরম জলে গার্গেল করা, তাতে কি লাভ হয় বা সেখানে কি উপশম হয়? এটাও মনে হয় একটু ওয়েল বিং ফিলিং হয়। আচ্ছা, ভাবটা নিলে তো অনেকটা গরম ভাব আমার শরীরের ভিতরের দিকে যাচ্ছে, যার ফলে হয় কি গরম যখন ভাবটা যখন নাক দিয়ে যখন আমার বা মুখ দিয়ে যখন আমার শ্বাস নিতে যাবে, তাহলে আমার এই যে ট্রাকিয়া বা ফেরিংস, তার ভিতরে যে কনজেশন, তার ভিতরে যে কুলার ভাবটা একটু কমবে, একটু আরাম লাগবে। আর আমরা যখন গার্গেল করি, গার্গেল কিন্তু সত্যি কথা বললে আমি কিন্তু মুখের জিহ্বার 2-3 মানে জিহ্বার সামনের দিকে কিন্তু জলটা রেখে গার্গেল করতে হয়। আচ্ছা, আমি কিন্তু গার্গেল কিন্তু জিহ্বার সামনের থেকে একটু ভিতরের দিকে গেলে কিন্তু আমি জলটা পেটে চলে যাবে, এটা কিন্তু গার্গেলের কোনো আমার লাভ হবে না, এটা কিন্তু গলা পর্যন্ত স্টোনসিল বা ফেরিংস পর্যন্ত সেটা যাচ্ছে না। তবে বাই কন্ডাকশন মেথড হয়তো টেম্পারেচার গরম মানে গরম যে গরমের যে টেম্পারেচারটা, এটা আস্তে আস্তে একটু নিচের দিকে যাবে, ওই গরম যে ইয়েটা যে কন্ডাকশন বা গরম যে ব্যাপারটা সেটা নিচে গেলে একটু আরাম অনুভব হয়, সেটাই হচ্ছে বেনিফিট। তো আপনি বললেন কিছুক্ষণ আগেই যে পুরোপুরিভাবে প্রোটেকশন নিয়ে ঘর থেকে বেরোনোর সময় সেটা নিয়ে যেতে হবে, সেটা হোক ছোট হোক বড়, যাতে করে নিজেকে সুরক্ষিত রাখা যায় ঠান্ডা থেকে। তার পাশাপাশি ঘরোয়া কি এমন কিছু জিনিস রয়েছে যে যা করলে আমরা ঠান্ডার দিনে ভালো থাকতে পারি? ঘরের দরজা জানালা খোলা রাখতে হবে। আচ্ছা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের বিছানা টিছানা বা লেবের যে উষার, এগুলি সেটা অবশ্যই আপনি বললেন যে যেহেতু বদ্ধ থাকে সেখানে সূর্যের আলো প্রবেশ করে না, রেপ্লিকেশনটা বেশি হয়, ঘরের এরিয়েশনটা ভালো হতে হবে, যাতে করে একদিকে বাতাস ঢুকবে আরেকদিকে বেড়ে যাওয়ার এই যে অপোজিট যে ডিরেকশনে যাতে করে বাতাস চলাচল করতে পারে। দরজা জানালা খোলা মানে কিছু সময় রাখতে হবে, মানে ধরেন অন্তত মোটামুটি দিনের একটা ভাগ পর্যন্ত, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের ভিতরে যাতে ডাস্ট ফাস্ট না থাকে, তারপরে ধরেন জানালা টানালা যাতে কোনো রকমের নোংরা টোংরা ডাস্ট যদি লেগে থাকে, এইগুলি থেকে অনেক সময় যাতে অ্যালার্জেন যেটা আমরা বলি পলিউশন যাতে না হয়, এবং স্মোক কোনো বাচ্চাদের সামনে স্মোক করা একেবারেই ঠিক হবে না। এবং এইটি মোটামুটি এই সাবধানতা, এবং সবচেয়ে হলো যে জামা কাপড় মাঝে মাঝেই একটু জলের মধ্যে ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে নিতে হবে, যাতে করে জামা কাপড়গুলি থেকে ডাস্ট খুব একটা বেশি নাড়াচাড়ার ফলে যাতে ডাস্ট বেশি না হতে পারে। কারণ অনেক সময় ডাস্টগুলি থেকে একটু এরা অ্যালার্জেন হিসেবে কাজ করে, অনেক সময় সঙ্গে সঙ্গে একটা অ্যালার্জিক রিয়েকশন হয়, হাঁচি হয়, কাশি হয়, কারো কারো শ্বাসকষ্ট চলে আসে।
কাজে এগুলি একটু সাবধানতার জন্য অবলম্বন করাটাই দরকার। আর বাকিটা ঘরের মা বাবারা যাতে করে ধরুন মোজা টোজা পরে থাকলো, সন্ধ্যা পরে একটু ঠান্ডা কম লাগালো, এই জিনিসগুলি। শীতের দিনে আমরা জানি যে ত্বক শুষ্ক হয়ে যায়, এবং আপনি বললেন যে ত্বকের সমস্যাও অনেকটাই দেখা যায়, চর্মরোগ হয়। হ্যাঁ। তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা কতটা গুরুতর হয়? হ্যাঁ, শীতের দিনে এমনিতে স্কিন খুব ড্রাই হয়। ড্রাই হয়। কারণ আমার এই শীতের দিনে ড্রাই স্কিনের মধ্যে যখন স্কিন ড্রাই হয় তখন ড্রাই স্কিনে অনেক সময় অনেক রোগ হওয়ার চান্সটা বেশি থাকে। তখন তার জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি, যদি আপনি সাবান যদিও বা বেশি, আপনার সাবান কম লাগানো উচিত। সাবান লাগাইলে, সাবান যদি আমরা বেশি লাগাই তাহলে স্কিনের উপরে যে সিবাসিয়াস গ্ল্যান্ডগুলি থেকে যে তেল তৈরি হয়, তেলটা তো ওয়াশড আউট হয়ে যায়। কাজে যদি বা সেটা আমরা করি তখন এই সারা শরীরে একটা ময়েশ্চারাইজার দিতে হবে। অলিভ অয়েল হোক, গ্লিসারিন হোক, বা এই ধরনের যে কোনো জিনিস, অ্যালোভেরা, এই ধরনের একটা সারাদিনে আমার শরীরে, সারাদিন বলতে দিনে অন্তত 1-2 বার আমার শরীরের এই যে তেলগুলি একটু দেওয়া উচিত, যাতে করে স্কিন ড্রাই না হয়। কারণ অনেক স্কিন ড্রাই হলে স্কিনের ভিতরে একটা মানে তৈরি হয়, স্কিন ফেটে যায়। যাদের আগে থেকে সমস্যা থাকে, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থাকে, কারোর এক্সিমা হতে পারে, বা কি বলে এক্সিমা, সোরিয়াসিস বা টিনা ইনফেকশন, তাদের এগুলি বাড়ে। কারণ শীতকালে মানুষের একটু স্নান, মানে একটু খুব ভালো করে স্নান টান করার ইয়েটা একটু কম হয়। হ্যাঁ, যার ফলে ওই জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি রাখতে হয়, তাহলে গরম জল দিয়ে স্নান করার পরে শরীরে একটু ভালো করে তেল দিতে হবে। এবং এটা হচ্ছে মেন আর কি, শরীরটা যাতে ময়েস্ট থাকে, যাতে করে ড্রাই না হয়। তার জন্য জল পানও বেশি করতে হবে, কারণ শীতের দিনে মানুষ জল কম খায়। জল কম খাওয়ার ফলে আপনার শরীরে ডিহাইড্রেশন হবে। তাহলে আপনি যদি ডিহাইড্রেশন করতে হয়, তাকে এখন জল আপনাকে বেশি খেতে হবে। জল, ফল, এইগুলি খেতে হবে একটু বেশি। এবং শরীরটা ময়েস্ট রাখার জন্য আপনি একটু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। একদম। এই যে আপনি বললেন যে ময়েশ্চারাইজার ইউজ করা, এই যে স্কিন ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে আমরা অনেক সময় দেখি যে ইচিংও হয়, অর্থাৎ চুলকানি হয়। তো এই চুলকানির ফলেও কি আরো সেখানে সমস্যার সৃষ্টি হতে পারে? স্কিন যদি চুলকানি হয়, মানে চুলকালে তো সেটা একটা ইরিটেশন। আমি যখন চুলকামো সেখানে একটা ইনজুরি হতে পারে, সেখানে ইনফেকশন হতে পারে। কাজে ওইসব জায়গার জন্য চুলকানি হলে কেন হচ্ছে সেটাকে বুঝতে হবে, সেই অনুযায়ী চিকিৎসাটা হবে। যদি সেটা ধরেন, অনেক সময় স্কেবিজ বলে একটা শীতের দিনে বেশি হয়। স্কেবিজ মানে ওই যে এটাকে কি বলে বাংলাতে আমি জানি না। অনেক সময় স্কেবিজ যাদের হয়, স্কেবিজের ঠিক সঠিক বাংলা আরেকটা শব্দ আছে, এটা ওই ছোট ছোট হাতের এই চিবা ইয়েগুলির মধ্যে ছোট ছোট গোটা হয়, শরীরে হয়, নাভি চারিদিকে হয়। ওইগুলি বিছানার মধ্যে গেলে আরো বেশি ইচিং হয়, আরো বেশি। এরা এই যে ইয়েগুলি আছে না, মানে জীবাণুগুলি, এরা বিছানা একটু গরম হলে এরা খুব বেশি, এদের মানে হাত পাগুলি খুব নাড়াচাড়া করে, যার ফলে খুব ইচিং হয়। ওইসব ক্ষেত্রে ওষুধ দিয়ে ডাক্তারবাবুদের কাছে গেলে সরাসরি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। আর যদি টিনা ইনফেকশন হয়, টিনা মানে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট এবং সঙ্গে ময়েশ্চারাইজার দিয়ে চিকিৎসা করতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে শীতের বেলা আমাদের শরীরে জিহ্বা টিব্বা একটু ভিটামিনের অভাবে অনেক সময় ঘাটা হয়, ফেরিনজাইটিস বা গ্লোসাইটিস হয়। ওইসব ক্ষেত্রে কিছু ভিটামিনের অভাবে হতে পারে। আবার অনেক সময় বলেছিলাম যে ইনহেলার টিনহেলার ওষুধ জাতীয় খেলেও হতে পারে। ওইসব ক্ষেত্রে কিছু ভিটামিন এবং ভিটামিন সি খেতে হবে শীতের জন্য বেশি করে। ভিটামিন সি মানে সমৃদ্ধ যে খাবারগুলি আছে, যেমন আমলকি হতে পারে, কমলা হতে পারে, মোসাম্বি হতে পারে, যে কোনো সাইট্রেট ফ্রুট, এগুলি ভিটামিন সি সমৃদ্ধ থাকে। আর একটা হচ্ছে ভিটামিন ডি। একটু সূর্যের আলোতে, যদি আমি পারি একটু সূর্যের আলোতে যেতে হবে, সকালে বিকালে একটা সময় আমি সূর্যের আলোতে 8টা 9টা 10টার সময় একটু সূর্যের আলোতে গেলাম, বা বিকালবেলা 3টা 4টার সময় গেলাম। যদি না পারি তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট আমাকে নিতে হবে, ভিটামিন ডি, যেটা নাকি আমরা অনেক সময় রোগীদের আমরা অ্যাডভাইস করি। কারণ ভিটামিন ডি আমার দেশের প্রায় মানুষের এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা বেশি হয়। কারণ আমরা বেশিরভাগ সময় এখন ঘরের ভিতরে আবদ্ধ থাকি, রোদে আমরা কম যাই। মায়েরা তো সারাদিনই জামা কাপড় গায়ে দিয়ে থাকে, তাদের জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতেই হয়। ভিটামিন ডির অভাবে অনেক রোগের কারণ হিসাবে এখন ডাক্তাররা মনে করেন যে ভিটামিন ডির অভাবে অনেক রোগ একটু বেশি হয়। তার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট এটা খুব জরুরি। ভিটামিন ডি, ভিটামিন সি, আর কিছু মানে আমাদের শাকসবজি, এগুলির জন্য আলাদা আমরা যা শাকসবজি যদি খাই, আমরা যদি ফলমূল রেগুলার যদি আমরা খাই, তাহলে আমরা মোটামুটি, আর যদি আমরা একটু মাছ ডিম এগুলি খাই, তাহলে আমরা ভিটামিন ডি, ভিটামিন সি, মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স বলতে বিভিন্ন অনেকগুলি ভিটামিন একসঙ্গে আমরা বি কমপ্লেক্স বলি, ওইগুলি যথেষ্ট সাপ্লিমেন্ট হিসেবে আমরা খাদ্যের মধ্যে থেকে আমরা পেতে পারি। আলাদা খাওয়ার দরকার হয় না। আর যদি আলাদা দরকার হয় তাহলে সেখানে ডাক্তারবাবুরা প্রয়োজনীয় সময় অ্যাডভাইস করে।
ডাক্তারবাবু, আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করছেন, রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থাকে খুব কাছ থেকে দেখেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিগত দিনে যে স্বাস্থ্যের পরিকাঠামো ছিল, বিভিন্ন কমন রোগ হোক, সেটা একটু গুরুতর রোগ হোক, এখন আপনি কি বলবেন যে কতটা পরিকাঠামো এখন রয়েছে? দেখুন, সবকিছু পরিবর্তনশীল, পরিকাঠামো হয়তো এটা সরাসরি উত্তর দিতে গেলে হয়তো আমি ঠিক এতটা এই ব্যাপারে এখানে সরাসরি কিছু বলাটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি এখন দীর্ঘদিন যদি স্বাস্থ্য দপ্তরে ছিলাম, এখন আমি সরাসরি মানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত নই, কিন্তু পরিকাঠামোর ব্যাপারে এখানে হয়তো আমার পক্ষে বলাটা একটু মানে সম্ভব না। হয়তো আমি যে চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে আমরা যদি দেখি যে মডার্নাইজেশন যতটা, তবে সব জায়গায় চাহিদা বাড়ছে, ডাক্তারের চাহিদা হয়তো যদি কম হয় সেখানে চিকিৎসা একটু অপ্রতুল হবে। আমার হাসপাতালে যদি ডাক্তার রুগী বেশি, মানুষের সংখ্যা তো দিন দিন বাড়ছে, রোগের সংখ্যা তো দিন দিন বাড়ছে। আমরা কিন্তু মানুষের সংখ্যা যেমন বাড়ছে, রোগের সংখ্যা বাড়ছে। যেমন ধরেন ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, এগুলির জন্য যে তার যে কমপ্লিকেশন, এটা আমি কথা প্রসঙ্গে বলছি, যেমন হার্টের রোগ মানে বা ব্রেন স্ট্রোক বা কিডনি ডিজিজ, এখন হাসপাতালে গিয়ে দেখেন ডায়ালাইসিসের জন্য কিডনি রোগের বিশাল লাইন, তাহলে আমার রোগীর সংখ্যা বাড়ছে। তাহলে সেই জায়গাতে আমার সাফিসিয়েন্ট ডাক্তার যদি না থাকে, তাহলে পরিষেবাতে তো একজন ডাক্তার আর 50 জন রোগীকে যদি চিকিৎসা যদি দেওয়ার যে ক্ষমতা, আর একজন ডাক্তার 5 জন রোগীকে দেওয়ার চিকিৎসার যে একটা যে দেওয়ার পরিষেবা দেওয়ার যে চেষ্টা, সেটা তো একরকম হবে না। সেখানে হয়তো ধরেন সেখানে দরকার হয়তো আরো বেশি, যদি প্রয়োজন হয় ডাক্তার নিয়োগ, সে আরো বেশি নার্স নিয়োগ, আরো বেশি ধরনের স্বাস্থ্যকর্মী নিয়োগ, এটা খুব জরুরি। হয়তো এই জায়গাতে গাফিলতি আর একে বলে কতটুকু ঘাটতি আছে, এটা আমি সরাসরি এখানে আমি তো ডক্টরের এইগুলির সঙ্গে যুক্ত না, কিন্তু এটা সাফিসিয়েন্ট থাকা দরকার। তাহলে হয় কি, ডাক্তার, নার্স এবং সিস্টারদের সঙ্গে আমাদের যে পেশেন্ট রিলেশনশিপ, এটা ভালো থাকে। আমার যদি ডাক্তার কম থাকে, সিস্টার কম থাকে, রোগীর সংখ্যা বেশি থাকে, তাহলে আমি পরিষেবা ঠিক মতো না দিতে পারলে এখানে আমাদের ডাক্তারদেরকে সবাই দায়ী করে, সিস্টারদেরকে দায়ী করে। কিন্তু এই যে ব্যবস্থার মধ্যে আমার আমার সংখ্যা কম থাকার জন্য আমি পারছি না, আর একজন সিস্টারের, দুইজন সিস্টারের পক্ষে অনেক সময় সবগুলি চিকিৎসার ম্যানেজ করা, প্লাস কাগজপত্র, অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্টগুলো লক্ষ্য দেখা, এগুলো অনেক সময় অনেকের পক্ষে একটু অসুবিধা হয়। কাজে সবগুলি পরিষেবা হতে সেখানে ঠিক মতে হয়তো একটু সমস্যা হতে পারে। সেখানে দরকার হচ্ছে যাতে করে আমাদের রিলেশনটা ভালো থাকে, সাফিসিয়েন্ট ডক্টর, সাফিসিয়েন্ট নার্স, সাফিসিয়েন্ট স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো, কিছু চিকিৎসার জন্য গরিব মানুষের জন্য ওষুধপত্র, আর সঙ্গে আমাদের পেশেন্ট ডক্টর রিলেশনশিপ যাতে ভালো থাকে, মাঝে মাঝে পেশেন্টের সঙ্গে একটু কাউন্সিলিং, এটা খুব দরকার। তাতে হয় কি, আমাদের সঙ্গে পেশেন্টের রিলেশন ভালো থাকবে, যেটা আমরা চাই। আমরাও তো চাই মানুষের সঙ্গে আমাদের রিলেশন হচ্ছে, আমরা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করে, মানুষ আমাদের কাছে আসে একটু বিপদ থেকে আরাম পাওয়ার জন্য বা রোগমুক্ত হওয়ার জন্য। কাজে আমরা চেষ্টা করি, কিন্তু আমরা চেষ্টা করার পরও দেখা যায় আমাদের কিছু তুলনা হতো, অনেক কথা অনেক জায়গায় আমরা শুনি। এটা যাতে না হয়, তার জন্য আমার সব জায়গাতে একটু আমার পরিকাঠামোর উন্নতি যদি ঘাটতি থাকে কোথাও, সেটা বাড়ানোটা খুবই জরুরি। ঠিক, অর্থাৎ আপনি যে বললেন যে মানে চিকিৎসকের সংখ্যাটা বাড়তে হবে বিভিন্ন জায়গাতে, যাতে করে বিশেষ করে গ্রামে গঞ্জে আমরা যে রোগের কথা দেখি বিভিন্ন পত্রিকা যে এই জায়গাতে চিকিৎসক কম, এই জায়গাতে হাসপাতালে এটা চলছে না, কাজে সেই জায়গাতে এটা পত্রিকার খবর অনুযায়ী সেখান থেকে বলছি, সেটা তো নিশ্চয়ই দরকার। একদম, কারণ আমার তো এখন 2টা মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে আমাদের প্রচুর ডাক্তার বেরিয়ে আসছে, বাইরের মেডিকেল কলেজ থেকে ডাক্তার আসছে, ডাক্তারের সংখ্যায় ঘাটতি নেই, এখন স্পেশালিস্ট ডাক্তারও যথেষ্ট আছে, সুপার স্পেশালিস্ট ডাক্তারও বেশি আছে। কাজেই সেই জায়গাতে আমার স্বাস্থ্য পরিষেবা, মানুষের প্রত্যাশা আরো ভালো হোক। মানুষ সেখানে কি চায়, মানুষ চাইবে আমার স্বাস্থ্য পরিষেবা আমার বাইরে না গিয়ে এখানে যদি হয় আমি এখানেই চিকিৎসা করবো। আমাদের অনেক ডাক্তারবাবু আছে সত্যি খুব অসাধারণ ভালো, কাজে আমি এখানে যদি পরিষেবা দিতে পারি, সরকারও চেষ্টা করছে, হয়তো আগামী দিন আরো ভালো হবে। তবে এটা আরো যাতে করে নতুন নতুন যারা এমবিবিএস লেভেলের ডাক্তার, সেখানেও আমি চাকরি, যদি সেখানে অভাব নেই, সেখানে চাকরি দেওয়া যেতে পারে, যদি কোথাও যদি প্রয়োজন হয় সেখানে চাকরির খুব জরুরি, সেখানে এমবিবিএস ডাক্তার নিয়োগ করা উচিত। স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য নার্স, তারপর এমপিডব্লিউ যারা আছে বা অন্যান্য যারা স্বাস্থ্য কর্মী আছে, তাদের সেখানে যথেষ্ট থাকলে হয়তো পরিষেবাটা মানুষ আরো বেটার পাবে, বিশেষ করে গ্রামের দিকে। গ্রামের দিকে তো সবচেয়ে সমস্যাটা বেশি হয়, পাহাড়ি অঞ্চলগুলোতে। হ্যাঁ, সেগুলিতে আমি যদি মানুষের জন্য, সরকার তো মানুষের জন্য, মানুষের দ্বারা মানুষের জন্য, কাছে সেখানে ওই জিনিসগুলি একটু নিশ্চয়ই সরকার হয়তো দেখবেন আগামী দিনও। একদম, আমরা কথা বললাম যে শিশুদের ক্ষেত্রে কথা বললাম, এবং যারা মধ্যবয়স্ক রয়েছেন, মিডল এজ রয়েছেন, তাদের নিয়েও কথা বললাম, যারা বৃদ্ধ রয়েছেন, যারা 60-এর উপরে বয়স, তাদের এই শীতের দিনে বা শীতকালে
কিরকম ভাবে চলা উচিত যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে? অ্যাকচুয়ালি যারা বয়স্ক 60 বা 70 বয়স যাদের, তাদের অলরেডি ধরেন খুব কম সংখ্যক মানুষ আছে, কম সংখ্যক মানে বয়স্ক আছে যারা কিছু রোগ সুখ না নিয়ে আছে। একদম। এবং তাদের মধ্যে রোগ কি, এদের দীর্ঘদিনের ডায়াবেটিস, দীর্ঘদিনের হাইপারটেনশন, এবং ডায়াবেটিস এবং হাইপারটেনশন জনিত মানে অনেকগুলি সমস্যা তাদের হয়, যেমন হার্টের রোগ, অনেক সময় কিডনির রোগ, অনেক সময় রক্ত চলাচলের জন্য মানে নার্ভ বা নার্ভের রোগ, রক্ত চলার জন্য মানে চলাচলের জন্য ঘাটতি হওয়ার জন্য আমরা যেটা বলি যে রক্ত চলাচল কম হলে আমরা বলি ইসকেমিয়া, এইসব রোগগুলি বয়স্কদের বেশি হয়। কাজেই যারা বয়স্ক, শীতের দিন ও ঠান্ডার ভিতরে এই রোগগুলি আর্টারির রক্ত চলাচল আর্টারিগুলি আরো সংকুচিত হয়, তার জন্য ওই বয়সে কিন্তু ঠান্ডা বেশি লাগলে স্ট্রোক হওয়ার চান্সটা বাড়ে, হার্ট অ্যাটাকেরও বেশি সংখ্যা মানে অনেক সময় দেখা যায় বেশি হয়। কাজেই যারা বৃদ্ধ তাদের ঠান্ডা একদম লাগানো যাবে না। আর যাদের নাকি আগে থেকে যাদের শ্বাসকষ্ট আছে তারা সাবধান থাকতে হবে। শ্বাসকষ্ট যদি হয়, শ্বাসকষ্ট বলতে এটা হতে পারে অ্যাজমা, হতে পারে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যারা দীর্ঘদিন স্মোক করে বা যে দীর্ঘদিনের যারা হাঁপানি আছে তাদের অবস্ট্রাকশনটা থাকে, এবং এই সেখানের যে মাস্কুলার লেয়ার যেটা কনস্ট্রাকশন সংকোচন প্রসারণ হয় সেটা কমে যায়। যারা স্মোক করে তাদের সিওপিডি থাকে, তাদের কিন্তু যে কোনো ইনফেকশনও সহজে হয়। আবার সেই বাচ্চা বয়সদের মতো তাদের সেই ইমিউনিটি কমে যায়, তাদের সেটা বেশি থাকে। কাজে তাদেরকে সাবধান থাকতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলার বা প্রয়োজনে নেবুলাইজেশন তো সব জায়গায় সম্ভব হয় না, ইনহেলেশন ইজ গুড এনাফ। ইনহেলার বা এটার আরো পদ্ধতি আছে, সঙ্গে যাতে ঠান্ডা যাতে না লাগে তার জন্য ধরেন হাত বা যাতে ঠান্ডা না লাগে মোজা পরা, গলায় মাফলার করা, এগুলো যাতে ঠান্ডা যাতে না লাগে। আর খাওয়া দাওয়া একটু কম পরিমাণে মানে যাতে করে খাওয়া দাওয়াটা খেতে হবে ব্যালেন্সড ডায়েট, যাতে বেশি ফুড না খাওয়া হয়। বেশি খাবার শীতকালে হয়তো আমি অনেকেই ভাবে যে, আর আমাদের একটা অভ্যাস, আমরা ধরেন খাওয়ার মধ্যে আমাদের একটা হ্যাবিট, আমরা পেটটা ভরে খাই। পেট ভরে খাওয়ার কোনো প্রয়োজন না, আপনি পরিশ্রম করেন না। আপনি পরিশ্রম না করলে আপনি বেশি ক্যালোরি আপনার প্রয়োজন নাই, সেই কারণে বেশি ক্যালোরি খেলে আপনার শরীর ওজন বাড়বে, আপনার সেটা ক্ষতি হবে। কাজে সেটা খেতে হবে খুব স্বল্প পরিমাণে, সীমিত আহার, ভালো মানে সীমিত আহার এবং গুণগত মান জাতের খাদ্যের, যাতে সুষম আহার, যাতে ফল থাকবে, সবজি থাকবে, মাছ থাকবে, ডিম থাকবে। যারা খান না তাদের জন্য দুধ দই, তাদের জন্য ডাল, 2-3 রকমের ডাল মিক্স করে রান্না করবে। সেই ডাল কিন্তু 2-3 রকমের ডাল যদি আমরা একসঙ্গে মিশিয়ে রান্না করি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এনি মিট। ইভেন মাংসের মধ্যে তাদের প্রোটিন কোয়ালিটি ডেভেলপ হয়। এবং সবগুলি মানে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন হয়। কাজে সেটা কিন্তু মোটেই কোনো মানে একদম মাছ মাংসের বিকল্প প্রোটিন। কাজে এইভাবে আমরা খাদ্যের মধ্যে আমরা খাবো, ফল খাবো, এবং কিছু কিছু নাট বাদাম আমাদের খেতে হবে, যেমন আখরোট, কাঠবাদাম, 2-3টা কাজু বাদাম। এবং লক্ষ্য রাখতে হবে যাতে করে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড খুব বেশি না থাকে, তারা মোটামুটি ওইগুলি খেলে এমন কোনো অসুবিধা হয় না। আর যাদের খুব বেশি থাকে তাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনটা খাওয়া সঠিক, কোনটা না খাওয়ার মানে দরকার, এটা একটু বুঝিয়ে দিলে ডায়েটিশিয়ান আছে বা ডাক্তার বলে দেয় অনেক সময়, এটা একটু মেনে চলতে হবে। তবে আহারটা হতে হবে সীমিত। এবং এই বয়সে ধরেন আমি যদি বেশি খাই, আমার মুভমেন্ট কম, আমি বেশি খেলে আমার অসুস্থ আরো বাড়বে, তখন আমার শ্বাসকষ্ট হবে, এবং আমার পেট যদি ভর্তি হবে আমার লাংস মুভমেন্ট করতে পারবে না, আমার হার্ট মুভমেন্ট করতে পারবে না, সেখানে আমার একটু সামরিক সমস্যা হতে পারে। আর ঠান্ডার দিনে সংকোচন প্রসারণ যেহেতু হার্টের মানে স্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায়, কাজে ওইসব ক্ষেত্রে ঠান্ডা লাগানো চলবে না। খাওয়া দাওয়া সীমিত, আর কিছু মানে ভিটামিন জাতীয় খেতে হবে, শাকসবজি আর ফল খেতে হবে, আর কিছু নাট, আমি যে বললাম নাট, আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, আমাদের চীনা বাদাম, এগুলো খেতে হবে পরিমিত পরিমাণে। ডাক্তারবাবু, আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, বিভিন্ন বিষয় আপনি বললেন, তো এগুলো যদি একটু কিনোট হিসাবে যদি একটু শেষে বলে দেন, বার্তা হিসাবে, যে কিভাবে চলা উচিত এই শীতকালে বিভিন্ন যে রোগ শোক রয়েছে তার থেকে বাঁচার জন্য কিভাবে চলা উচিত, কিনোট হিসাবে যদি। হ্যাঁ, আমি আবার বলছি, কোন রোগী কিন্তু শীতকালে বেশি হয় কথাটা মানে শীতকালে কিন্তু রোগের গরমকালে যে কারণ শীতকালে এই কারণ থাকে, কিন্তু শীতের পরিবেশ যেহেতু ঠান্ডা থাকে তার জন্য কিছু কিছু রোগের কারণ, ভাইরাস হোক, বাতাসের এনভায়রনমেন্টাল পলিউটেন্ট হোক, সেগুলো তো বাতাসের মধ্যে বেশি থাকে। তার জন্য এইগুলি থেকে দূরে থাকার জন্য আমি যেখানে পলিউটেন্ট বেশি, ধরুন মোটর স্ট্যান্ড ওইসব জায়গায় গেলে মাস্ক ইউজ করব, আমি আক্রমণ থেকে কমবে। শীতের মধ্যে গেলে শীতের পোশাক পরে যাব যাতে করে ঠান্ডা না লাগে। আর বাড়িতে গেলে গরম জলে স্নান করব। হ্যাঁ, এবং একসঙ্গে ধরেন যদি কারো সর্দি কাশি হয় তাকে রুমাল
ইউজ করতে হবে। Use করতে হবে। কারণ আমি যদি কারোর সামনে যদি হাসি দিই আমি নিজে রুমাল ইউজ করবো, এটা আমার একটা নৈতিক দায়িত্ব, যাতে করে আমার থেকে আরেকজন না হয়। একজনের এই না। জিনিসগুলি মেনে চলতে হবে। আর যারা বৃদ্ধ ডাক্তারবাবুদের যদি ইনহেলারের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ডাক্তারবাবুরা বলে সেটা দেওয়াটাই উচিত। সেটা বৃদ্ধ বয়সে দেওয়া উচিত, যৌবনের বয়সে দেওয়া উচিত, বাচ্চাদের দেওয়া উচিত। এটা কোনো সাইড এফেক্ট বলতে যেরকম বোঝায়, আমি যদি সেই কথা বলি তাহলে প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট হতে পারে। একদম। তাহলে একবারে মানে কোনো জিনিসের সাইড এফেক্ট নাই এমন কোনো ওষুধ বোধ দুনিয়াতে নাই। ঠিক। এখন সেটা ডিপেন্ড করে ডোজ। ঠিক। যদি আমি বেশি নেই ক্ষতি হবে, আমি যদি লিমিটেড ডোজে নেই ক্ষতি হবে না। ক্ষতি হবে। কাজে ডাক্তারবাবুদের পরামর্শে সেটা নিতে হবে, এটা নিলে কোনো ক্ষতি নেই। এটা মানুষের এই ধারণাটা মানে একটু ভুল ধারণা, এটা আমার মনে হয় এটা সংশোধন করা দরকার। কাজেই শীত থেকে বাঁচার জন্য, শীতের জন্য যা যা পোশাক দরকার, গরম ভাবে সেটা যাতে আমি স্নান করতে পারি সেটা দরকার। সর্দি কাশি হলে সেটা মোটামুটি আমার লক্ষ্য রাখতে হবে, 2-3 দিনের মধ্যে ভালো হয়ে গেলে কোনো অসুবিধা নেই। প্রয়োজন আমি নেজাল ড্রপ, ডিকনজেস্টেন্ট, প্যারাসিটামল খেতে পারি। যদি উপকার আমি না, যদি 3-4 দিনের মধ্যে না কমে ডাক্তারের পরামর্শ নিতে পারি। আর খাওয়া দাওয়া হবে খুব ভিটামিন সি খেতে হবে, রোদ্রের মধ্যে একটু যেতে হবে, আর নইলে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খেতে হবে। আর প্রোটিন আলাদাভাবে খাওয়ার দরকার নাই, কারণ প্রোটিন আমরা যেমন দুধ, দই, মাছ, মাংস আমরা যারা খাই আমরা যথেষ্ট পরিমাণ প্রোটিন পাই। তার জন্য বাড়তি প্রোটিন সাপ্লিমেন্ট এখানে দরকার নাই। আসলে এটা একটা ভুল ধারণা। বা আমার প্রোটিন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ধরুন মনে করো আমরা বলি যে নিয়ার অ্যাবাউট 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে আমি যদি ধরুন আপনার 100 কেজি ওজন, 50 কেজি ওজন হয়, 50 গ্রাম প্রোটিন দরকার, তাহলে আপনি সাপ্লিমেন্ট কেন খাবেন? আপনি একটা ডিম খেলে, একটু মাছ খেলে, ডাল খেলে, তার ভিতরে যে প্রোটিন আছে, ভাতের ভিতরে প্রোটিন থাকে 3-4% আমার মানে ভাত থাকে, ডালে থাকে 10-12% প্রোটিন থাকে। আর একটা ডিমের ভিতরে তো ডিমের সাদা অংশটা সবটাই প্রোটিন। মাছের ভিতরে সবটা প্রোটিন, একটু ফ্যাট থাকে। হ্যাঁ, দুধের ভিতরে ফ্যাট, মানে ফ্যাট, প্রোটিন, কিছু কার্বোহাইড্রেট থাকে। যদি আমি এগুলো যদি সীমিত পরিমাণে খেতে পারি তাহলে আমার বাড়তি প্রোটিন আলাদা যতটা সম্ভব ন্যাচারাল জিনিস থেকেই ন্যাচারালি খাবো। ন্যাচারাল তো ন্যাচারালি খাবো, এবং সবচেয়ে বড় কিছু ফল খাবো যেটা জীবন্ত, যেটি আপনার এগুলি আমি ফল খাবো যাতে করে সেগুলি মানে স্যালাড হিসেবে খেতে হবে, যাতে করে সরাসরি ফলগুলি থেকে যা যা আমার উপকারী জিনিস আমি সরাসরি পেতে পারি। রান্না করলে হিট করলে নষ্ট হয়ে যায়, তারা হবে না। কাজেই ওই রকম কিছু শাকসবজি স্যালাড হিসেবে খেতে হবে। ঠিক, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম ডক্টর ইন্দ্রজিৎ পালের সঙ্গে, এবং আজকের যে বিষয় বর্তমান সময়ের রোগ ও প্রতিকার তা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং শীতকালে কি কি রোগ হতে পারে, সেটা হোক একটা শিশু বা হোক একজন বৃদ্ধ বয়স্ক লোক, ওনাদের কি কি রোগ হতে পারে সবটা নিয়ে আলোচনা করলাম, এবং মূলত তার কি প্রতিকার রয়েছে, তার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সবটাই কিন্তু আমরা শুনলাম ডাক্তারবাবুর কাছ থেকে। তো আজকের মতো এই টক শো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।